আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আজকের বাংলা মহামারাথন ক্লাসে। তোমাদের সাথে আছি আমি এস এম তানভীর আহমেদ প্রত্যয়। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে। তোমরা দ্রুত জয়েন করে ফেলো আজকে আমাদের ক্লাসটার সাথে এবং বন্ধু বান্ধবদের মেনশন করে দাও। দ্রুত জয়েন করে ফেলো সবাই। আজকে আমরা নাটক ও উপন্যাস পড়বো এবং তার সাথে নাটক ও উপন্যাসের সিকিউ দেখবো। সবাইকে শুভ সন্ধ্যা। তোমরা দ্রুত জয়েন করে ফেলো এবং আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা কনফার্ম করে জানাও। আর সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটাও কমেন্ট করে জানাও। ওয়ালাইকুম আসসালাম ফাতিমা। ইমন ওয়ালাইকুম আসসালাম। সঞ্জিদা ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আজকে আমরা নাটক ও উপন্যাস পড়ে ফেলবো এক ক্লাসে। বন্ধু বান্ধবদের মেনশন করে জানিয়ে দাও এবং ক্লাসটি শেয়ার করো। ধন্যবাদ ফর কনফার্মেশন মার্জিয়া। আর তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে তোমরা কমেন্ট করতে পারো আমার কাছে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা বেশি সময় ওয়েট করব না। আমরা প্রতিদিনের মতোই অল্প সময়ের মধ্যে আমাদের ক্লাসটি শুরু করে দেবো আজকে। দ্রুত সবাই যুক্ত হয়ে যাও এবং বন্ধু বান্ধবদের মেনশন করো এবং শেয়ার করে ক্লাসটি অন্যদের দেখার সুযোগ করে দাও। আমাদের পরিশ্রম করছি আমরা, তো সেটা তোমাদের মাধ্যমে যদি আরেকটু বেশি সার্থকতা পাই তাহলে তো সমস্যা নেই। তো তোমরা একটু আমাদের পাশে থাকতেই পারো শেয়ার করে ক্লাসটি। এবং তোমরাও নিজেরাও ক্লাসটি করে উপকৃত হও এবং তোমাদের বন্ধু বান্ধবদেরও ক্লাসটি করে উপকৃত হওয়ার সুযোগ করে দাও এবং আমাদের সাথে যুক্ত হওয়ার, আমাদের সম্পর্কে জানার একটা সুযোগ করে দাও। আর 1 মিনিটের মধ্যে আমরা আমাদের ক্লাস শুরু করে দেবো, জাস্ট 1 মিনিট। আমরা সবার জয়েন করার জন্য অপেক্ষা করছি। সবাই চলে আসলে আমরা ক্লাসটা শুরু করে দেবো। ইতিমধ্যেই তোমরা অনেকে জয়েন করে ফেলেছো। তোমরা কমেন্টে মেনশন করে করে তোমাদের বন্ধু বান্ধবদের জানিয়ে দাও যে ক্লাস শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন ওয়ারিয়র্স পেজে। আজকে আমরা এই ক্লাসে নাটক এবং উপন্যাস পড়ে ফেলবো একটা ক্লাসেই। আশা করি ইতিমধ্যেই তোমরা নাটক এবং উপন্যাসটি পুঙ্খানুপুঙ্খভাবে পুরো বই পড়ে ফেলেছো, সহপাঠ বই বাংলার। তো সেটারই উপর আজকে আমরা ক্লাসটা নিব। যদি পড়া থাকে পুরো বইটি তাহলে আজকে ক্লাসটি করতে এবং ক্লাসটি বোধগম্য হইতে সুবিধা হবে। তোমরা পেজে চোখ রাখো, সেকেন্ড টাইম আমাদের ক্লাস হবে কি হবে না শিডিউলটা জানিয়ে দেওয়া হবে, তোমরা আমাদের পেজে চোখ রাখো। আর মাত্র 30 সেকেন্ডের মতো আছে, তো আমরা একটু পরে ক্লাসটি শুরু করে দিব। তোমরা জয়েন করতে থাকো, আমরা 30 সেকেন্ড পরে আমাদের ক্লাসটি শুরু করে দিব। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম লুবনা আক্তার। ওয়ালাইকুম আসসালাম ইমন। হ্যাঁ, আজকের ক্লাসে এমসিকিউ সিকিউ দুটো নিয়ে কথা হবে। আমরা নাটক এবং উপন্যাস আমাদের সহপাঠে যেটা পাঠ্যক্রমভুক্ত সেটার উপর আমরা এমসিকিউ দেখবো, ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো। এবং আমরা বলে দিব, আমরা প্রত্যেকটা কবিতা বা গল্পের বিগত ক্লাসগুলোতে যেভাবে বলে দিয়েছি যে ইনার মিনিংটা কি, কি ধরনের উদ্দীপক আসবে বা কি ধরনের চাইতে পারে প্রশ্ন গ বা ঘ নম্বরে, আমরা সবটাই আলোচনা করার চেষ্টা করব। আর মাত্র 20 সেকেন্ড, তাইলে আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই দ্রুত জয়েন করে ফেলেছো এবং বাকিদেরও জানিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম ফারজানা তাসনিম। আর মাত্র কিছুক্ষণ, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি।
তোমরা সবাই জয়েন করতে থাকো এবং মেনশন করতে থাকো। আমরা আজকে এই ক্লাসটায় সিরাজউদ্দৌলা ও লাল সালু উপন্যাস থেকে পড়বো। আর তোমাদের সাথে আমি আবার আমার পরিচয়টা দিয়ে নেই। আমি তোমাদের সাথে আছি এস.এম. তানভীর আহমেদ প্রত্যয়, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগে। তো তোমাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে আমরা রেখেছি সিরাজউদ্দৌলা নাটক এবং লাল সালু উপন্যাস, যা বাংলা প্রথম পত্রের সহপাঠের পাঠ্যক্রমভুক্ত। তো আমাদের প্রথমে আমরা দেখব হচ্ছে সিরাজউদ্দৌলা নাটক, অর্থাৎ আমরা নাটক থেকে পড়ব। আমরা নাটক থেকে পড়ব। তো আমাদের প্রথম প্রশ্ন, সিকান্দার আবু জাফর, অর্থাৎ আমরা জানি সিরাজউদ্দৌলা নাটকটির নাট্যকারের নাম হচ্ছে সিকান্দার আবু জাফর। তো নাট্যকার সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন? আমি বরাবর বলেছি যে কোনো গদ্য, পদ্য, উপন্যাস, নাটক যাই পড়ি সেখানে আমাদের প্রাবন্ধিক, ঔপন্যাসিক, নাট্যকার বা কবির জন্ম পরিচিতি, তার সাহিত্যকর্ম সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সুতরাং এই প্রশ্নটি এসছে আমাদের নাট্যকার সিকান্দার আবু জাফরের জন্ম বৃত্তান্ত থেকে। তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন? আমি অপশনগুলো দিচ্ছি, তোমরা উত্তর দাও। কালি কলম, দৈনিক বাংলা, মাসিক সমকাল, মাসিক মোহাম্মদী। কালি কলম, দৈনিক বাংলা, মাসিক মোহাম্মদী, মাসিক সমকাল। কোনটি দ্বারা আমরা এই সঠিক উত্তরটা পাবো? এ, বি, সি, ডি। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করেন। সঠিক উত্তর হচ্ছে মাসিক সমকাল, অপশন সি। সিকান্দার আবু জাফর মাসিক সমকাল পত্রিকা সম্পাদনা করেন, অপশন সি। হ্যাঁ, গুরুত্বপূর্ণ বিষয় বলবো, আমি ক্লাস নিতে নিতে বলে দিব, এমসিকিউ এর ফাঁকে এক ফাঁকে বলে দিব যে সিরাজউদ্দৌলা নাটকের ইনার মিনিংটা কেমন এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো তাহলে আমাদের 1 নম্বরের সঠিক উত্তর হচ্ছে মাসিক সমকাল, 1-এর সি। পরের প্রশ্ন, নাট্যকার সিকান্দার আবু জাফরের পেশা কোনটি? অর্থাৎ একটু আগে আমরা একটা প্রশ্ন পড়ে এসেছি তার পেশা রিলেটেড, এখন আমাদের বলতে হবে সিকান্দার আবু জাফরের পেশা কোনটি ছিল। 2 নম্বরের অপশনটা বলে দাও। শিক্ষকতা, ওকালতি, সাংবাদিকতা, রাজনীতিবিদ। তিনি কোনটি ছিলেন? অর্থাৎ সিকান্দার আবু জাফর পেশায় কি ছিলেন? শিক্ষক, উকিল, নাকি সাংবাদিক, নাকি রাজনীতিবিদ? 2 নম্বরের অ্যান্সারটা দিতে থাকো তোমরা। 2 নম্বর, সিকান্দার আবু জাফর অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকের নাট্যকার সিকান্দার আবু জাফরের পেশা কোনটি ছিল? শিক্ষকতা, ওকালতি, সাংবাদিকতা, নাকি রাজনীতিবিদ? হ্যাঁ, 2-এর সি, মার্জিয়া মোনা, থ্যাংক ইউ। সঠিক উত্তর হচ্ছে সাংবাদিকতা, অর্থাৎ পেশায় সিকান্দার আবু জাফর সাংবাদিক ছিলেন, পাশাপাশি তিনি তার সাহিত্য কর্মগুলো চালিয়ে গিয়েছেন। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোনটি সিকান্দার আবু জাফর রচিত নাটক নয়? অর্থাৎ আবারও এসছে নাট্যকারের সাহিত্যকর্ম থেকে। প্রসন্ন প্রহর, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাউল, সিরাজউদ্দৌলা। প্রসন্ন প্রহর, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাউল আর সিরাজউদ্দৌলা কোনটি নাট্যকার সিকান্দার আবু জাফর রচিত নাটক নয়? অর্থাৎ কোনটি সিকান্দার আবু জাফরের নাটক নয়? তোমরা কমেন্ট করে জানাও। 3 নম্বর, 3 নম্বরটি সঠিক উত্তর কি হবে? প্রসন্ন প্রহর, শকুন্ত উপাখ্যান, নাকি মহাকবি আলাউল, নাকি সিরাজউদ্দৌলা? কোনটি নাট্যকার সিকান্দার আবু জাফর রচিত নাটক নয়? 3 নম্বরের উত্তরটি তোমরা দ্রুত দাও এবং বন্ধু বান্ধবদের অবশ্যই মেনশন করে জানিয়ে দাও। আজকে আমরা ক্লাসটা নিচ্ছি নাটকার উপন্যাসের ওপর। কোনটি সিকান্দার আবু জাফর রচিত নাটক নয়? সঠিক উত্তর হচ্ছে প্রসন্ন প্রহর। আমরা যদি তার সাহিত্যকর্ম পড়ে দেখি, নাট্যকার পরিচিতি যদি পড়ে দেখি, শকুন্ত উপাখ্যান, মহাকবি আলাউল, সিরাজউদ্দৌলা এগুলো তার রচিত নাটক। সুতরাং অপশন এ হচ্ছে তার নাটক নয়। সঠিক উত্তর হচ্ছে এ, 3-এর এ। হ্যাঁ, ধন্যবাদ কাউসার আহমেদ সঠিক উত্তর দেওয়ার জন্য। 4 নম্বর, ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত? আচ্ছা, আমরা এখন বলি যে নাটককে অনেক কয় ভাগে ভাগ করা যায়। আমি কিছু ভাগ লিখে দিচ্ছি, অর্থাৎ ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিক কমেডি, তারপরে মেলোড্রামা, আর প্রহসন। প্রহসন বলতে আমাদের মাইকেল মধুসূদন দত্তের নাম চলে আসে। তিনি লিখেছিলেন প্রহসন, বুড়ো শালিকের ঘাড়েরও, বা একে কি বলে সভ্যতা, এগুলো ছিল মাইকেল মধুসূদনের লেখা প্রহসন। তো এর সাথে পড়িয়ে দিলাম মাইকেল মধুসূদন দত্ত।
ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজিক কমেডি, মেলোড্রামা আর প্রহসন, এগুলো হচ্ছে নাটকের প্রকারভেদ, বিভিন্ন ধরনের নাটক। আর প্রহসনের ক্ষেত্রে যদি আমরা বলি, প্রহসন হচ্ছে, আমরা যদি প্রহসন বলি তাহলে আমাদের একজন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, তার লেখা প্রহসন আছে, সেগুলো হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও এবং একে কি বলে সভ্যতা, এগুলো আর কি। তো ট্র্যাজেডি নাটক, ট্র্যাজেডি থেকে আমি প্রকারভেদে আসলাম। ট্র্যাজেডি নাটক কোন রসে আচ্ছাদিত? এর মধ্যে বলে রাখি, ট্র্যাজেডি হচ্ছে কষ্টের নাটক, অর্থাৎ বিচ্ছেদমূলক বেদনামূলক নাটক। কমেডি হচ্ছে হাস্যরসাত্মক নাটক। মেলোড্রামা হচ্ছে অনেক সময় রোমান্টিক ড্রামা বা মেলোডিয়াস ড্রামা যেটাকে বলে। আর প্রহসন তো একটা বিশেষ ধরন। তো ট্র্যাজেডি নাটকে কোন রসে আচ্ছাদিত? তো অপশনগুলো পড়ে দিচ্ছি। করুণ রস, বীর রস, মধুর রস আর শৃঙ্গার রস। কোন রসে আচ্ছাদিত ট্র্যাজেডি নাটক? হ্যাঁ, 4-এর উত্তর সঠিক হয়েছে তোমাদের। ইসমাত, ইশিতা, কাউসার আহমেদ, গোপাল, ধন্যবাদ। করুণ রস, অর্থাৎ ট্র্যাজেডি নাটক করুণ রসে আচ্ছাদিত। আর এগুলো হচ্ছে নাটকের প্রকারভেদ, দেখিয়ে দিলাম। পরের প্রশ্ন, মনীষী অ্যারিস্টটল। অ্যারিস্টটল শুধু আমরা এতদিন জানি কি বিজ্ঞানের কবি, দার্শনিকের কবি, তিনি কিন্তু বাংলাতেও সাহিত্যকর্মে অর্থাৎ নাটকেও তার অবদান আছে। মনীষী অ্যারিস্টটল নাটকের কয়টি ঐক্যের কথা বলেছেন? মনীষী অ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন? অপশন হচ্ছে 3, 4, 5, 6। অ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন? 5 নম্বর উত্তরটি জানিয়ে দেন কমেন্ট করে। মনীষী অ্যারিস্টটল নাটকে কয়টি ঐক্যের কথা বলেছেন? কয়টি ঐক্যের কথা বলেছেন? 3, 4, 5, 6। 5 নম্বরের অ্যান্সার, অর্থাৎ অ্যারিস্টটলের তো নানাবিধ অবদান রয়েছে বিজ্ঞানে, দর্শনে, অন্যান্য শাখায়, কিন্তু তিনি বাংলাতেও, অর্থাৎ এটা একটা আশ্চর্যকর বিষয়, অনেকে হয়তো ভাবতেই পারবে না, তিনি বাংলায় বা বাংলায় না ঠিক নাটকে অর্থাৎ ড্রামায়, ড্রামা তো গ্রিক ড্রামা ছিল, ইংলিশ ড্রামা ছিল এবং বাংলাতেও নাটক এসছে। তো ড্রামার ক্ষেত্রে অর্থাৎ নাটকের ক্ষেত্রে কয়েকটি ঐক্যের কথা বলেছেন, কিছু জিনিসের সমন্বয়ের কথা বলেছেন, যেগুলো না হলে নাটক সম্পূর্ণ হয় না বা নাটকটা হৃদয়গ্রাহী হয় না। তো সেই ঐক্যের সংখ্যা কতটি? 3, 4, 5, 6। 5 নম্বর, 5-এর এ মার্জিয়া মোহনা, সঠিক উত্তর 3টি। এখন ঐক্য 3টি কি কি দেখে দিচ্ছি। একটা হচ্ছে কর্মের ঐক্য, কর্ম, তারপর হচ্ছে স্থানের ঐক্য আর সময়ের ঐক্য। অনেক সময় এটা হচ্ছে বহুপদীতে আসে যে কোনটি নাটকের ঐক্যের মধ্যে পড়ে কিনা। এটি হচ্ছে 3টি ঐক্য, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে স্থান আর একটা হচ্ছে সময়। এই 3টি হচ্ছে অ্যারিস্টটল বর্ণিত ঐক্য, যেই 3টি সমন্বয় না হলে নাটক সম্পূর্ণ হয় না বা দর্শকের কাছে হৃদয়গ্রাহী মনে হয় না। এগুলো হচ্ছে মনীষী অ্যারিস্টটলের ঐক্যের ব্যাপার গেল। এবার পরের প্রশ্ন, ট্র্যাজেডি দর্শকের মনে করুণা ও ভয়ের পাশাপাশি কিসের সঞ্চার করে? এখানে হবে হচ্ছে সঞ্চার, সঞ্চার করে। ট্র্যাজেডি দর্শকের মনে করুণা ও ভয়ের পাশাপাশি কিসের সঞ্চার করে? দ্বন্দ্ব, প্রশান্তি, প্রেম, বেদনা। কিসের সঞ্চার করে আমাদেরকে জানাও কমেন্ট করে। ট্র্যাজেডি নাটক অর্থাৎ যেটা আমরা বললাম করুণ রসের নাটক, যেটা সেটা করুণা ও ভয়ের পাশাপাশি দর্শকের মনে আর কিসের সঞ্চার করে, দর্শকের মনে আর কি নিয়ে আসে? দ্বন্দ্ব, প্রশান্তি, প্রেম নাকি বেদনা? তো এই ফাঁকে আমি বলে রাখি, আমরা জানি সিরাজউদ্দৌলা নাটক হচ্ছে এমন একটা নাটক, বা দেখছি আমরা যে সিরাজউদ্দৌলা নাটকটা যদি আমরা দেখতে যাই, এটা দেখবো একটা ট্র্যাজেডি নাটক এবং সাথে একই সাথে একটা ঐতিহাসিক নাটক। কারণ আমরা জানি লাস্টে সিরাজউদ্দৌলা মারা যায়, তার একটা করুণ পরিণতি আসে, যেটা দেখে দর্শকের মনে হচ্ছে একটা করুণার ভাব জাগবে, করুণ রসের উদয় হবে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এমন উদ্দীপক আসতে পারে যে কারোর সাথে তার কাছের মানুষজন বিশ্বাসঘাতকতা করেছে বা ক্ষমতার লোভে, পদের লোভে তাকে হচ্ছে পেছন থেকে ছুরি মেরেছে। তো এই ধরনের উদ্দীপক দিয়ে আসবে যে এটি হচ্ছে নাটকের সাথে কিভাবে রিলেটেবল। তারপর আসতে পারে যে এখান থেকে পরিত্রাণের উপায় কি, বা এ ধরনের ফলে মানুষের আলটিমেট প্রভাব কি হয় মানুষের জীবনে, এভাবে পেছন থেকে যে মানুষজন ক্ষতি করে এটা থেকে প্রতিকার বা এ ধরনের ফলাফল কি হইতে পারে, এই ধরনের উদ্দীপকই আসবে নাটকের সাথে রিলেটেবল এবং সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হবে। আর তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ট্র্যাজেডি দর্শকের মনে করুণা ও ভয়ের পাশাপাশি কিসের সঞ্চার করে? 6 নম্বর, 6 নম্বর হচ্ছে বেদনা, সঠিক উত্তর হয়েছে ইসরাত জাহান, ইশিতা, তারপরে রুহানি, লাবিব, ধন্যবাদ তোমাদেরকে। অর্থাৎ ট্র্যাজেডি দর্শকের মনে করুণা ও ভয়ের পাশাপাশি বেদনার সঞ্চার করে, অর্থাৎ ট্র্যাজেডি নাটক দেখে আমাদের মনে কষ্ট হয়, আমরা সেই নাটকের সিনটার জন্য অনেক সময় মন খারাপ করে থাকি, সেটাই হচ্ছে বেদনার সঞ্চার করে। পরের প্রশ্ন, বাংলা নাটকে প্রথম অভিনয় হয় কত সালে? অর্থাৎ কত সালে বাংলা নাটক প্রথম অভিনীত হয়েছে বা মঞ্চস্থ হয়েছে?
অপশন হচ্ছে 1790, 1795, 1831, 1835। 1790, 1795, 1831, 1835। কত সালে প্রথম বাংলা নাটক প্রথম অভিনয় হয়? বাংলা নাটকে প্রথম অভিনয় হয় কত সালে? 7 নম্বর। 7 নম্বরের অ্যান্সারটা দিয়ে দাও তোমরা দ্রুত। কত সালে অভিনয় হয়? আর এরই ফাঁকে তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দিও। আমি দেখতে পাচ্ছি আজকে তোমাদের উপস্থিতি বড়ই কম অন্য দিনের তুলনায়। সুতরাং আমরা যেহেতু কষ্ট করে ক্লাসটা নিচ্ছি, তোমরা উপকৃত হও, আমরা এটাই প্রত্যাশা রাখি তোমাদের কাছে। নিজে উপকৃত হও, বন্ধু বান্ধবকে উপকৃত হওয়ার সুযোগ করে দাও। বাংলা নাটকে প্রথম অভিনয় হয় কত সালে? 1790 সাল, 1795 সাল, 1831 সাল, নাকি 1835 সাল? কত সালে প্রথম অভিনয় হয়? 7 নম্বর। হ্যাঁ, 7-এর বি। ধন্যবাদ ঈশিতা, তারপরে সাজিদ, মার্জিয়া, মোহনা, কাউসার আহমেদ, ধন্যবাদ। 1795 সালে প্রথম বাংলায় নাটকের অভিনয় হয়। তারপরে সিরাজউদ্দৌলা নাটকটি মূলত, অর্থাৎ সিরাজউদ্দৌলা কি ধরনের নাটক? সিরাজউদ্দৌলা কি ধরনের নাটক? ঐতিহাসিক নাটক, ট্র্যাজেডিমূলক নাটক, প্রহসনমূলক নাটক, সামাজিক নাটক? সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? ঐতিহাসিক, ট্র্যাজেডি, প্রহসন, সামাজিক? 8 নম্বর। সিরাজউদ্দৌলা কোন ধরনের নাটক? হ্যাঁ, আমরা ফার্স্ট আগাবো। সিরাজউদ্দৌলা নাটক হচ্ছে, দেখো, ঐতিহাসিক নাটক আর ট্র্যাজেডিমূলক নাটকের মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, কারণ শেষ পরিণতি হচ্ছে সিরাজউদ্দৌলা মৃত্যু। কিন্তু আমরা জানি বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তো তার যে নির্মম পরিণতি, করুণ পরিণতি, এটা একটা আমাদের ইতিহাসের অংশ, ঐতিহাসিক ঘটনা। সুতরাং সিরাজউদ্দৌলা নাটক একই সাথে ঐতিহাসিক এবং ট্র্যাজেডিমূলক নাটক, কিন্তু অধিকাংশে এটি হচ্ছে ঐতিহাসিক নাটক। অর্থাৎ 8 নম্বরের সঠিক উত্তর হচ্ছে এ, ঐতিহাসিক নাটক। 8-এর ক। ধন্যবাদ, সঠিক উত্তর ঐতিহাসিক নাটক। এবার সিরাজউদ্দৌলা নাটকে কয়েকটি দৃশ্য আছে। আমরা জানি একটি নাটককে কয়েকটি অঙ্ক বা কয়েকটি দৃশ্যে ভাগ করা হয়। তো তেমনি সিরাজউদ্দৌলা নাটকে কয়টি দৃশ্য আছে? 7টি, 9টি, 12টি, 13টি? কয়টি দৃশ্য আছে সিরাজউদ্দৌলা নাটকে, এটা বলতে হবে। সিরাজউদ্দৌলা নাটকের দৃশ্য কতটি? 9 নম্বর। হ্যাঁ, ধন্যবাদ সাজিদ। 9 নম্বর সি, 12টি, অর্থাৎ 12টি দৃশ্য রয়েছে। সিরাজউদ্দৌলা নাটকে মোট 12টি দৃশ্য রয়েছে। এবার সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? প্রাসাদ ষড়যন্ত্র, পরিবার প্রীতি, ইংরেজদের ষড়যন্ত্র, নাকি ফরাসিদের ষড়যন্ত্র? মূলত যে কারণে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন, অর্থাৎ তার পরাজয়ের মূল কারণ বা তার জয়ের বিপক্ষে যে প্রতিবন্ধকতা ছিল প্রধান, সেটি কি? সেটি দেখতে হবে। প্রাসাদ ষড়যন্ত্র, পরিবার প্রীতি, ইংরেজদের ষড়যন্ত্র এবং ফরাসিদের ষড়যন্ত্র? কোনটি? সঠিক উত্তরটি জানিয়ে দাও কমেন্টে। 10 নম্বর চলছে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে, তোমাদের কমেন্ট করো। সঠিক উত্তর হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। অর্থাৎ সিরাজউদ্দৌলা যে প্রাসাদে থাকতেন, অর্থাৎ তার কাছের লোকজন, প্রাসাদ ষড়যন্ত্র তো রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। প্রাসাদ ষড়যন্ত্র বলতে বোঝানো হচ্ছে তার কাছের লোকজন, তার পরিবারের লোকজন, তার সভাসদরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিখতে হয়েছিল ক্ষমতার লোভে। এই জন্য সঠিক উত্তর হচ্ছে প্রাসাদ ষড়যন্ত্র। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে মূলত বিধৃত হয়েছে, অর্থাৎ কোন জিনিসটি বিবৃত হয়েছে বা কোন জিনিসটি আমাদের সামনে চাক্ষুষ হয়? লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব, ব্রিটিশদের দেশ পরিচালনা, গুপ্তচরদের অক্ষমতা, আর নবাবের অযোগ্যতা? কোনটি আমাদের সামনে প্রতীয়মান হয় সিরাজউদ্দৌলা নাটক থেকে? লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব, ব্রিটিশদের দেশ পরিচালনা, গুপ্তচরদের অক্ষমতা, নবাবের অযোগ্যতা? 11 নম্বর। তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। সিরাজউদ্দৌলা নাটকটি মূলত কি বিধৃত হয়েছে, অর্থাৎ আমাদের সামনে কি প্রতীয়মান করে? হ্যাঁ, গোলাবি হোসেন, ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। লোভ ও ক্ষমতার দ্বন্দ্ব, অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকে একদিকে যেমন সবার চোখ লোভে জ্বলজ্বল করছে, তেমনি ক্ষমতার পাওয়ার আশায় সবাই ক্ষমতা লিপ্সু হয়ে গিয়েছে। সুতরাং তাদের মধ্যে লোভ এবং ক্ষমতার যে দ্বন্দ্ব, এখান থেকেই তারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে উদ্যত হয়েছে। পরের প্রশ্ন, আলীবর্দী খাঁর বাবা কোন দেশীয় ছিলেন? আলীবর্দী খাঁকে সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খাঁ। সিরাজউদ্দৌলার বাবা ছিলেন পাটনার নবাব। তো সিরাজউদ্দৌলার নানা হচ্ছে আলীবর্দী খাঁ। তার ছিল 3 মেয়ে। 3 মেয়ের মধ্যে বড় মেয়ে তো ঘসেটি বেগম এবং সিরাজউদ্দৌলার মা হচ্ছে আমিনা বেগম। তো সিরাজউদ্দৌলার এই নানা, অর্থাৎ আলীবর্দী খাঁর বাবা, অর্থাৎ সিরাজউদ্দৌলার নানার বাবা কোন দেশীয় ছিলেন? সিরাজউদ্দৌলার
নানার বাবা অর্থাৎ আলীবর্দী খাঁ, আলীবর্দী খাঁর বাবা কোন দেশে ছিলেন? আমরা যদি নাটকের শেষে দেখি তাহলে সবগুলো চরিত্র ছোট ছোট বা অনেক বিশদ বর্ণনাও আছে, কে কোথা থেকে এসেছিলেন, কার কোথা থেকে আগমন, কি হেতু আগমন এবং কে কিভাবে ষড়যন্ত্রে লিপ্ত ছিল সবই দেখা যায়। সুতরাং আমরা যদি আলীবর্দী খাঁর ওখানটায় পড়ি তার পরিচয়ের মধ্যে তার পিতৃ পরিচয় পাওয়া যায়। অপশন হচ্ছে আরব দেশীয়, বাঙালি, মারাঠি, তুর্কি। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, নাটকের ক্ষেত্রে নাটকের শেষে যে চরিত্রগুলোর বর্ণনা দেওয়া আছে, কোন চরিত্র কোথা থেকে আগমন ঘটেছিল এবং তারা কেন এসেছিল, কেউ এসেছিল ব্যবসা করতে, কেউ এসেছিল নবাবের দরবারে ছোটখাটো চাকরি জোগাড় করতে, কিন্তু পরে তারাই ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তো আলীবর্দী খাঁর বাবা ছিল আরব দেশীয়, অর্থাৎ 12 সঠিক উত্তর হচ্ছে আরব দেশীয়, আরব দেশ থেকে আগমন করেছিলেন আলীবর্দী খাঁর বাবা। পরের প্রশ্ন, মির্জাফর ইংরেজদের সঙ্গে হাত মেলালো কেন? মির্জাফর কে ছিল? মির্জাফর ছিল নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি, অর্থাৎ প্রধান সেনাপতি বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আজকে এই অবস্থা, অর্থাৎ ব্রিটিশরা শাসন করে চলে গিয়েছে, আমরা আজও নানাভাবে পরাধীন অবস্থায় আছি। অর্থাৎ মির্জাফর ইংরেজদের সাথে হাত মিলিয়েছিল কেন? অর্থাৎ নবাবের সাথে মির্জাফরই করেছিল কেন? ইংরেজ প্রীতি থাকায়, ক্ষমতার লোভে, টাকার লোভে, ইংরেজদের ভয়ে। কিসের জন্য সে নবাবের বিরুদ্ধে গিয়েছিল, অর্থাৎ ইংরেজদের সঙ্গে সঙ্গ দিয়েছিল কি জন্য, সেটা আমাদের বলতে হবে। ইংরেজ প্রীতি, ক্ষমতার লোভ, টাকার লোভ নাকি ইংরেজদের ভয়? 13 নম্বর, 4 নম্বর সঠিক উত্তর হচ্ছে বি, ক্ষমতার লোভ। অর্থাৎ মির্জাফরও নবাব হইতে চায়, অর্থাৎ নবাবের আসনের দাবিদার সেও, কিন্তু সে ক্ষমতায় বসতে পারে নাই, কারণ আলীবর্দী খাঁ তার নাতি সিরাজউদ্দৌলা, স্নেহের নাতিকে ক্ষমতায় বসিয়ে গিয়েছিলেন এবং মির্জাফর এটা সহ্য করতে পারতো না। এই জন্য ক্ষমতার লোভ থেকে সে ইংরেজদের সাথে হাত মেলায় এবং পলাশী যুদ্ধে বিশ্বাসঘাতকতা করে। এবার আসছে আমাদের একটি হচ্ছে বহুপদী প্রশ্ন, নবাবের পতন হওয়ার কারণ মির্জাফরের বিশ্বাসঘাতকতা, ইংরেজদের স্বার্থপরতা আর নবাবের অদক্ষতা। সঠিক উত্তর 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2, 3 কোনটি হবে? 14 নম্বর, 14 নম্বর, 14 নম্বর, নবাবের পতন হওয়ার কারণ কি ছিল? মির্জাফরের বিশ্বাসঘাতকতা, ইংরেজদের স্বার্থপরতা নাকি নবাবের অদক্ষতা? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2, 3? সঠিক উত্তর কোনটি হবে? 14। হ্যাঁ নাইম, ধন্যবাদ। জি, অর্থাৎ এই 3টি কারণই ছিল নবাবের পতন হওয়ার জন্য যথেষ্ট। অর্থাৎ মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল, ইংরেজরা নিজেদের স্বার্থ হাসিলের জন্য, অর্থাৎ রাজ্য জয়ের জন্য, বাংলা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছিল, এবং নবাবের অদক্ষতা, নবাবও অনেক অদক্ষতার পরিচয় দিয়েছে, আমরা যদি নাটকটি পড়ি আমরা সেটিও দেখতে পাবো। সুতরাং এই সঠিক উত্তর হচ্ছে জি, 1, 2, 3। আমাদের পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে নবাব সিরাজউদ্দৌলা স্বয়ং কয়টি দৃশ্যে উপস্থিত হয়েছে? আমরা একটু আগে দেখেছি নাটকে মোট 12টি দৃশ্য রয়েছে। তো এখন 12টি দৃশ্যের মধ্যে কয়টি দৃশ্যে সিরাজউদ্দৌলা নিজে উপস্থিত? 3টি, 4টি, 5টি, 8টি। আমরা যদি নাটকগুলো পড়ি আমরা দৃশ্যগুলো দেখতে হবে যে কোন দৃশ্যে কোন চরিত্র থাকবে না থাকবে, উপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া থাকে। তো আমরা সহজে উপরে থার্ড ব্র্যাকেটে গণনা করে বের করতে পারবো যে সিরাজউদ্দৌলা কয়টি দৃশ্যে উপস্থিত ছিলেন। তো অপশনগুলো হচ্ছে 3টি, 4টি, 5টি, 8টি। 15 নম্বর সঠিক উত্তর কি হবে জানিয়ে দাও। হ্যাঁ 15 নম্বর ডি, শিওর, 8টি দৃশ্য, অর্থাৎ 15 নম্বরের উত্তর হচ্ছে ডি, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলা মোট 8টি দৃশ্যে উপস্থিত ছিলেন 12টি দৃশ্যের মধ্যে। এবার মনীষী অ্যারিস্টটল আমরা একটু আগে পড়েছি 3টি ঐক্যের কথা বলেছেন, অর্থাৎ আবারও বলে দিচ্ছি, এটি অনেক ইম্পর্টেন্ট, এটি অনেক সময় বহুপদীতে আসে। কর্মের ঐক্য, স্থানের ঐক্য আর সময়ের ঐক্য। লিখে দিয়েছি এর আগের বার, তাও নতুন অনেকে আসতে পারো, এই জন্য আবার তোমাদেরকে জানিয়ে রাখলাম জ্ঞাতার্থে। অর্থাৎ মনীষী অ্যারিস্টটল নাটকে এই 3টি ঐক্যের কথা বলেছেন, কর্ম, স্থান আর সময়। এই 3টি জিনিসের সমন্বয় ঘটলে একটি পূর্ণাঙ্গ নাটক মঞ্চায়িত হয় এবং দর্শকের কাছে সেটি হৃদয়গ্রাহী হয়। পরের প্রশ্ন, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা, উক্তিটি কার? অর্থাৎ একজন ব্রিটিশকে উক্তি করেছেন কে? এই উক্তিটি একজন ব্রিটিশের প্রতি কে করেছিল? মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ নাকি উমিচাঁদ? অর্থাৎ এটার কনটেক্সট হচ্ছে যখন ফোর্ট উইলিয়াম দুর্গ কলকাতার কাছে, এই দুর্গটি নবাব তার সেনাদের নিয়ে সৈন্যদের নিয়ে আক্রমণ করে, তখন ভেতরে ইংরেজদের সাথে বাংলার বিশ্বাসঘাতকদের একটা গোপন মিটিং এর মতো চলছিল। তো তখন তারা অনেক ভয় পায় ইংরেজরা, তখন বাঙালিদের মধ্যে থেকে কেউ একজন তাকে বলেছিল, কোন এক ব্রিটিশকে, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন, এ বড় লজ্জার কথা। উক্তিটি কার? কে ব্রিটিশদের বলেছিল? মির্জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ নাকি উমিচাঁদ? 17 নম্বর,
17 নম্বর ডি, হ্যাঁ উমিচাঁদ। উমিচাঁদের আসল নাম কিন্তু ফতেহ চাঁদ, এটা দেখতে হবে, এটা অনেক সময় আসে। ফতেহ চাঁদ, উমিচাঁদ লাহোর থেকে এসেছিলেন নবাবের দরবারে। উমিচাঁদ লাহোর থেকে এসেছিলেন এবং তার আসল নাম হচ্ছে ফতেহ চাঁদ, জিনিসটা জেনে রাখবো, অনেক সময় আসে এটা। তারপরে 18 নম্বর, ব্রিটিশ সিংহ বয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা। উমিচাঁদের এই উক্তিটি কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ উমিচাঁদ যে একজন ব্রিটিশকে এই কথাটা বললো, উমিচাঁদ কেন বললো, কি উদ্দেশ্যে বলেছে? হাস্যরস, রঙ্গরস, বিদ্রুপ নাকি গ্লানি? কোনটি উত্তর হবে তোমরা জানাও দ্রুত। 18 নম্বর, ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা। উমিচাঁদ তো একজন, একটু আগে আমরা আগের প্রশ্নে দেখেছি, একজন ব্রিটিশকে বলেছে, কেন বলেছে, কি বুঝাইতে বলেছে? এটা হচ্ছে হাস্যরস, রঙ্গরস, বিদ্রুপ নাকি গ্লানি? কোনটি হবে সঠিক উত্তর? 18 নম্বর, সঠিক উত্তর হচ্ছে বিদ্রুপ। অর্থাৎ তিনি তাকে তামাশা করে, ব্যঙ্গ করে, বিদ্রুপ করে বলেছিলেন ব্রিটিশদেরকে যে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা। আমরা জানি ব্রিটিশরা সবসময় বলতো আমরা হোয়াইট ম্যান উইথ দ্য গ্রেট দেন ইউ নেটিভ ইন্ডিয়ান্স। তো তারা যখন আবার ভয় পেয়েছে তখন আবার বাঙালিরা কি সুযোগ পাইলে ছাড়ে, তো তারাও একটা কথা শুনিয়ে দিয়েছে, কথাটি হচ্ছে ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন এ বড় লজ্জার কথা। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বিদ্রুপ করে বলেছেন। পরের প্রশ্ন, নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে কে মেয়েদের নৌকায় করে পালিয়ে গিয়েছিল? অর্থাৎ নবাব যখন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করেন এবং ব্রিটিশদেরকে আটক করেন, তখন একটা আলাদা ইনফরমেশন দিয়ে রাখি, তিনি কলকাতার নামকরণ করেন আলীনগর। কলকাতা থেকে তখন হয়ে যায় আলীনগর এবং তিনি আলীনগরের দেওয়ান নিযুক্ত করেন রাজা মানিকচাঁদকে। দুটো এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখলাম। কলকাতার নতুন নামকরণ করা হয় হচ্ছে আলীনগর ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করার পর, আর তার হচ্ছে দেওয়ান নিযুক্ত করা হয়েছে রাজা মানিকচাঁদকে। তো নবাবের সৈন্যরা ফোর্ট উইলিয়াম দুর্গ আক্রমণ করলে ব্রিটিশরা অনেকে পালিয়ে যায়, তার মধ্যে একজন মেয়েদের নৌকায় পালিয়ে যায়, সে কে? ক্লাইভ, হলওয়েল, ড্রেক, ওয়াটস? 19 নম্বর, 19 নম্বর কি হবে সঠিক উত্তরটা জানাও। ক্লাইভ, হলওয়েল, ড্রেক নাকি ওয়াটস? হলওয়েল হচ্ছে কোম্পানির ঘুষখোর ডাক্তার, অর্থাৎ এই সে জাহাজ থেকে যখন জাহাজের হেড যে গভর্নর সে পালিয়ে যায় তখন হলওয়েল জাহাজটি নিয়ন্ত্রণ নেয়, সে তখন সবাইকে অর্ডার এন্ড পিস শেখায় আর কি, সবাইকে অর্ডার মেনটেন করার কথা বলে। তো সঠিক উত্তর কি হবে? ক্লাইভ, হলওয়েল, ড্রেক নাকি ওয়াটস? 19 নম্বর, 19 নম্বর সি, হ্যাঁ সঠিক উত্তর ড্রেক। শিহাব ধন্যবাদ। তো ড্রেক হচ্ছে গভর্নর ড্রেক, তিনি ব্রিটিশদের মধ্যে জাহাজের নেতৃত্ব দিতেন। তো তিনি যখন নবাব আক্রমণ করে ফোর্ট উইলিয়াম দুর্গে, তিনি মেয়েদের নৌকায় করে পালিয়ে গেছিলেন। পরের প্রশ্ন, যত বড় মুখ নয় তত বড় কথা সংলাপটি কার? অর্থাৎ যখন ড্রেক পালিয়ে গিয়েছিল জাহাজ থেকে, তখন জাহাজের অধীনস্থ কর্মচারী এবং কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। তখন কেউ একজন কোন একটা অধস্তন অফিসারকে কেন্দ্র করে বলে যে যত বড় মুখ নয় তত বড় কথা। উক্তিটি কে বলেছে? হলওয়েল, ওয়ালি খান, ক্লেটন নাকি সিরাজ? কে বলেছিল যত বড় মুখ নয় তত বড় কথা? আমি একটা ক্লু দিয়েই দিয়েছি, ব্রিটিশদের মধ্যে ঝগড়া হচ্ছিল তখন তারা বলেছে। অর্থাৎ ওয়ালি খান আর সিরাজ, এই দুটি অপশন বাদ, এ আর সি এর মধ্যে উত্তর কোনটি হবে বলো? 20 নম্বর, হ্যাঁ 20 এর সি, ঈশিতা ধন্যবাদ। ক্লেটন, ক্লেটনের ডায়লগ হচ্ছে যত বড় মুখ নয় তত বড় কথা। পরের প্রশ্ন, আবার এই প্রশ্নটি থেকে এসছে, যত বড় মুখ নয় তত বড় কথা বাক্যটির মর্মার্থ কি? আগের প্রশ্ন ছিল কে বলেছে, আর এটা বলেছে কেন বলেছে বা কি অর্থে বলেছে। বেশি স্পর্ধা, ওজনহীন কথা, গুরুত্বহীন কথা, অনর্থক কথা। 21 নম্বরের সঠিক উত্তর কি হবে? হ্যাঁ পিডিএফ তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, দিয়ে কমেন্টে শেয়ার ডান লিখো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপটায় জয়েন করে ফেলো, ওখানটা আমাদের প্রত্যেকটা ক্লাসে পিডিএফ দিয়ে দেওয়া হয় ক্লাস শেষে। যত বড় মুখ নয় তত বড় কথা বাক্যটির মর্মার্থ কি? আমি অপশনগুলো পড়ে দিচ্ছি, বেশি স্পর্ধা, ওজনহীন কথা, গুরুত্বহীন কথা নাকি অনর্থক কথা, তোমরা কমেন্টে জানাও। 21 নম্বর, হ্যাঁ 21 সঠিক উত্তর, বেশি স্পর্ধা। অর্থাৎ অধস্তন কর্মচারী যখন উপরস্থ কর্মকর্তাকে কিছু একটা বলে তখন সেটা ভালো দেখায় না, অশোভন দেখায়, বা যেটা চাকরির ডেকোরাম আর কি, সেটা ব্রিচ করে। তো যত বড় মুখ নয় তত বড় কথা বাক্যটির মর্মার্থ হচ্ছে বেশি স্পর্ধা। অর্থাৎ নিচু শ্রেণীর লোক উঁচু শ্রেণীর লোককে কিছু বললে সেটা বেশি স্পর্ধা বোঝায়। পরের প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সবার উদ্দেশ্যে হাসিল হবে? অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পতনের পর বা নবাব সিরাজউদ্দৌলার বদলে অন্য কেউ নবাব হলে সবার উদ্দেশ্যে হয়তো হাসিল হতো। এই কেটা কে সেটা আমাদের প্রশ্নে বলেছে।
মির্জাফর, মানিক চাঁদ, ঘসেটি বেগম নাকি শওকত জং? সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সবার উদ্দেশ্য হাসিল হবে? মির্জাফর, মানিক চাঁদ, ঘসেটি বেগম নাকি শওকত জং? 22 নম্বর। দ্রুত অ্যান্সার করো, আমি তোমাদের অ্যান্সারের জন্য ওয়েট করছি। 22 নম্বর না, 22 নম্বরের সঠিক উত্তর হচ্ছে ডি, শওকত জং। শওকত জং কে ছিল? শওকত জং ছিল সিরাজউদ্দৌলার খালাতো ভাই। একটু আগে বলেছি আলীবর্দী খাঁর 3 মেয়ে, আলীবর্দীর 3 মেয়ে, ঘসেটি, মাঝখানে আর একটা মেয়ে, আর সিরাজউদ্দৌলার মায়ের নাম হচ্ছে আমিনা। তো আমিনার ছেলে হচ্ছে সিরাজউদ্দৌলা, আর মাঝখানে যে মেজো মেয়ে আলীবর্দী খাঁ তার ছেলে হচ্ছে শওকত জং। ঘসেটি বেগম ছিলেন নিঃসন্তান। ঘসেটি বেগমের বিয়ে কিন্তু ঢাকায় হয়েছিল। হ্যাঁ, তো ঘসেটি বেগম বলেছে যে সিরাজকে সে পছন্দ করতো না, তাই বলেছে শওকত জং নবাব হলে সবার উদ্দেশ্য হাসিল হবে। অর্থাৎ 22 সঠিক উত্তর হচ্ছে শওকত জং, ডি। 23, সিরাজের পতন কে না চায়? সংলাপটি কার? অর্থাৎ সিরাজের পতন সবাই চায় বা কে না চায়, সংলাপটি কে দিয়েছিল? মির্জাফর, রায়দুল্লভ, ঘসেটি বেগম নাকি উম্মি চাঁদ? 23 নম্বর। 23 নম্বর, সিরাজের পতন কে না চায়, সংলাপটি কার? মির্জাফর, রায়দুল্লভ, ঘসেটি বেগম নাকি উম্মি চাঁদ? 23 নম্বর, হ্যাঁ সি সঠিক উত্তর, ঈশিতা। ঘসেটি বেগম অনেক রাগ এবং অনেক ক্ষোভ থেকে বলেছে সিরাজের পতন কে না চায়, অর্থাৎ তিনি সিরাজের পতনের ক্ষণ গুনছিলেন কখন সিরাজের পতন হবে, আর তিনি গিয়ে সিংহাসনে আসীন হবেন। পরের প্রশ্ন, তুমি কম সাপিনী নও, ঘসেটি বেগমের এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ ঘসেটি বেগম কাউকে একটা বলেছেন তুমিও কম সাপিনী নও। হিংসা, ঘৃণা, বিদ্রোহ, প্রতিরোধ। অর্থাৎ ঘসেটি বেগমের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে, তার কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে বা কি প্রতীয়মান হয় তার এই বাক্য থেকে? হিংসা, ঘৃণা, বিদ্রোহ নাকি প্রতিরোধ? 24 নম্বরের অ্যান্সারটি দিয়ে দাও তোমরা। তুমি কম সাপিনী নও, ঘসেটি বেগমের এই উক্তিতে কি প্রকাশ পেয়েছে? হিংসা, ঘৃণা, বিদ্রোহ নাকি প্রতিরোধ? আমি আবার বলছি, নাটকটি পুরো বই তোমরা ভালোভাবে পড়বা। পুরো নাটক না পড়লে কিন্তু এই যে কোন সংলাপ কার, কে কখন কি বলেছে, কোন পরিস্থিতি, এটা কিন্তু সহজে বুঝতে পারবে না। তোমাদের একটু সময় নিয়ে, আমাদের যেহেতু পরীক্ষা 26 তারিখ থেকে, তো তোমরা শুরু করে দিবা অল্পক্ষণের মধ্যে, অল্প দিনের মধ্যে পড়াটা। এবং নাটক এবং উপন্যাস এখান থেকে সিকিউ মাস্ট লিখতে হবে এবং এমসিকিউ তো আসবেই। আর ওটা আমরা অনেক সময় বাংলা গদ্য বা পদ্য পড়লেও নাটক উপন্যাসের দিকে আমরা নজর দিই না, কিন্তু এটাও মাস্ট ইম্পর্টেন্ট এবং ইকুয়াল ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের নাটক এবং উপন্যাসটি ভালোভাবে পড়তে হবে। অর্থাৎ 24 সঠিক উত্তর কি হবে? এ, হ্যাঁ হিংসা, তোমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছ। সঠিক উত্তর হচ্ছে হিংসা। তুমি কম সাপিনী নও, ঘসেটি বেগমের উক্তিতে প্রকাশ পেয়েছে হিংসা। পরের প্রশ্ন, এটা হচ্ছে আমাদের নাটকের শেষ প্রশ্ন। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা কয়টি? আমি একটু আগেই বলেছি নাটককে অঙ্ক বা দৃশ্যে ভাগ করা হয়। অর্থাৎ প্রথমে ভাগ করা হয় অঙ্কে, অঙ্কগুলোকে আবার ভাগ করা হয় হচ্ছে দৃশ্যে। আমরা দেখেছি দৃশ্য ছিল মোট 12টি, তার মধ্যে সিরাজ উপস্থিত ছিল, সিরাজ ছিল 8টিতে। এবার আমি একটা সাম আপ করে দিচ্ছি তোমাদের, এজন্য আবার লিখলাম। অঙ্ক ছিল কয়টি তোমরা কমেন্ট করো। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক কয়টি ছিল? 3টি, 4টি, 5টি, 7টি। কয় অঙ্ক বিশিষ্ট নাটক সিরাজউদ্দৌলা? কয় অঙ্ক বিশিষ্ট নাটক সিরাজউদ্দৌলা? 25, হ্যাঁ বি সঠিক উত্তর হয়েছে, নীরব, ধন্যবাদ। অর্থাৎ সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক সংখ্যা হচ্ছে 4টি, অর্থাৎ অঙ্ক হচ্ছে 4টি, দৃশ্য 12টি, আর সিরাজ উপস্থিত ছিল 8টি। এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসছে প্রতি বছর, বোর্ড কোশ্চেনে তো আসবেই, সাথে অ্যাডমিশনেও আসে। পরে এখন আমরা উপন্যাস পড়বো লাল সালু। এর মধ্যে আমরা নাটকটা শেষ করলাম। আমি আবার বলছি, নাট্যকার, বিভিন্ন চরিত্রের পরিচিতি, বিভিন্ন শব্দের অর্থ এবং নাটকটা পুরোভাবে পড়বা। অর্থাৎ কোন ঘটনার পর কোন ঘটনা, কোথায় কি ঘটেছে সেটা পড়বা। এবার আমরা উপন্যাস, আমাদের লাল সালু উপন্যাস পড়বো, ভণ্ডামির উপন্যাস পড়বো আর কি। লাল সালু, প্রথম প্রশ্ন, মজিদ কার চোখে ভয় দেখেছে? অর্থাৎ মজিদকে আমাদের লাল সালু উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র হচ্ছে মজিদ। ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা লাল সালু উপন্যাসে মজিদ হচ্ছে আমাদের সেই চরিত্র, সে গ্রামের সবাইকে বোকা বানিয়ে একটি জঙ্গলের মধ্যে কিছু মাটির ঢিবিকে কবর, মোদাস্সের পীরের কবর বলে সে হচ্ছে সবাইকে বলে, মানে ধোকা দেয় এবং সবার বিশ্বাস অর্জন করে সেখানে তার আস্তানা গেড়ে বসে। তো মজিদের পরিচয় দিলাম। এবার প্রশ্ন দেখি, মজিদ কার চোখে ভয় দেখেছে? আমেনা, হাসুনির মা, রহিমা, জমিলা, কার চোখে ভয় দেখেছে?
26। হ্যাঁ, রহিমা সঠিক উত্তর হয়েছে সি, রহিমার চোখে ভয় দেখেছে। পরের প্রশ্ন, তোমার দাড়ি কই মিয়া? অর্থাৎ দাড়ি দাড়ি খুঁজেছে, দাড়ি। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কার? মোদাব্বের, মজিদের, খালেক ব্যাপারীর, আক্কাসের। অর্থাৎ কে এই উক্তিটি করেছিল? তোমার দাড়ি কই মিয়া, মোদাব্বের, মজিদের, খালেক ব্যাপারী নাকি আক্কাসে? অর্থাৎ এই যে দাড়ি দাড়ি কই মিয়া, এটা কে বলেছিল? 27 নম্বর, 27 নম্বরের আনসার। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মজিদের, অর্থাৎ মজিদ আক্কাসকে বলেছিল তোমার দাড়ি কই মিয়া, যখন আক্কাসের বিচার করতে বসে। অর্থাৎ আক্কাস যখন স্কুল খুলতে চেয়েছিল মোহাম্মদনগর গ্রামের লোকজনকে শিক্ষিত করার জন্য, তখন মজিদ বাধা দিয়েছিল এবং বিচার সালিশে বলেছিল তোমার দাড়ি কই মিয়া। উল্টে মজিদের পরিবর্তে সে কি মক্তব খোলার প্রস্তাব দিয়েছিল, কারণ মানুষ শিক্ষিত হলে লোকজনের ভণ্ডামি ধরা পড়ে যায়। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি হচ্ছে মজিদের। পরের প্রশ্ন, বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, সেই চোখটা কার? জমিলার, আমেনার, মজিদের, আক্কাসের। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এখান থেকে হচ্ছে অনেক সময় অনুধাবনমূলক, অর্থাৎ খ নম্বর প্রশ্ন আসে। বিশ্বাসের চোখে, বিশ্বাসের পাথরে খোদাই সে চোখ, অথবা আরেকটা সে শস্যের চেয়ে টুপি, ধর্মের চেয়ে টুপি বেশি আর শস্যের চেয়ে আগাছা বেশি, এই জিনিসটা ব্যাখ্যা করতে দেয় খ নম্বরে। বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, সেই চোখটি কার? জমিলা, আমেনা, মজিদ নাকি আক্কাস? 28 নম্বর, 28। হ্যাঁ, 28-এর উত্তর হচ্ছে সি, ধন্যবাদ, মজিদ। অর্থাৎ মজিদের চোখ হচ্ছে পাথরে খোদাই করা চোখের মতো, অর্থাৎ সে মানুষকে এমন ভাবে বোঝায়, সে এমন ধীরস্থিরতা দেখায়, এমন ভক্তি দেখায়, মাজারটির প্রতি এমন বিশ্বাস দেখায় যেন লোকজন সহজে বিশ্বাস করে নেয়, এবং সেটা দেখানোর জন্য সে একদম নিস্তব্ধ নিশ্চুপ হয়ে থাকে সবসময়, অর্থাৎ পাথরের মতো নিস্তব্ধ হয়ে থাকে, এবং তার যে চোখ সেটাই হচ্ছে বিশ্বাসের পাথরে যেন খোদাই সে চোখ, অর্থাৎ সেই চোখটি হচ্ছে মজিদের। পরের প্রশ্ন 29, মজিদের মন কদিন ধরে চিন্তায় ঘোরপাক খায় কি কারণে? অর্থাৎ এক ভণ্ড কেন হচ্ছে ভয় পায় অন্য ভণ্ডকে দেখলে? অর্থাৎ অপশন হচ্ছে জমিলার অবাধ্যতা, হাসুনির মায়ের উপস্থিতি, আওয়ালপুরের পীরের উপস্থিতি, রহিমার সন্তান কামনা। কোনটির কারণে মজিদ কদিন ধরে চিন্তায় থাকে? আমি একটা ক্লু দিয়েছি, ভণ্ড ভণ্ডকে দেখলে ভয় পায় কেন? অপশনগুলোর মধ্যে থেকে কোনটি হবে বলো। 29 নম্বর, 29 সি, মার্জিয়া, ধন্যবাদ, আওয়ালপুরের পীর। অর্থাৎ মসজিদ থাকতো মোহাম্মদনগরে, তার পাশে ছিল হচ্ছে আওয়ালপুর গ্রাম, একটা ডিস্টেন্স দেওয়া আছে কোন দিক দিয়ে কত দূরে আওয়ালপুর যাইতে হয়, এটা তোমরা পড়ে নিবা। তো মসজিদের মন কেন ঘুরপাক খায়? কারণ সে ভাবে যে এবার এই বুঝি আমার সব জারি জুরি ফাঁস হয়ে গেল, আওয়ালপুরের পীর চলে এসছে, নতুন পীরের যদি তার মসজিদের নিজের ভক্তগুলো যদি অন্য পীরের ভক্ত হইতে যায়, অন্য পীরের মুরিদান হইতে যায়, তাহলে তো নিজের ব্যবসা লস। এই জন্য আওয়ালপুরের পীরের উপস্থিতির কারণে মসজিদের মন কয়েকদিন ধরে ঘোরপাক খায়। পরের প্রশ্ন, বিষাদ সমুদ্রে আনন্দ স্রোত উক্তিটি কে করেছেন? এটি হচ্ছে আমাদের পুরাতন সিলেবাস থেকে কোশ্চেন, অনেক সময় এটা দিয়ে দেয়, অনেক বোর্ডে আসে, সুতরাং এটা দেওয়া, এটা বইয়ে ওইভাবে উল্লেখ নাই, আমি উত্তরটা বলে দিচ্ছি। উত্তর হচ্ছে হাসনে বানু। হাসনে বানু এই কথাটি বলেছিলেন, বিষাদ সমুদ্রে আনন্দ স্রোত। এটি অতটাও ইম্পর্টেন্ট না, জাস্ট তোমাদের একটা ধারণা দেওয়ার জন্য রেখেছি কোশ্চেনটি। পরের প্রশ্নে যাচ্ছি আমরা, 31 নম্বরে যাচ্ছি। উপল খণ্ড বলতে কি বোঝায়? কাঠের টুকরো, পাথরের টুকরো, বাঁশের টুকরো, এক টুকরো মাটি। উপল খণ্ড বলতে কি বোঝায়? উপল খণ্ড, 31 নম্বরের অ্যান্সারটা করো। উপল খণ্ড বলতে কি বোঝায়? তোমরা ধৈর্য ধরে আমাদের সাথে ক্লাসটি করতে থাকো। লালসালু উপন্যাস যদি আমরা পড়ি, দেখবে এটা একটি ভণ্ডামের গল্প, অর্থাৎ একটা লোক কিভাবে মানুষের গোড়ামিকে, মানুষের অন্ধবিশ্বাসকে, অজ্ঞতার সুযোগ নিয়ে অন্ধবিশ্বাস প্রচার করে কিভাবে কোথাও আস্তানা গিরে বসে, এবং তার কি বলে, তার চালচুলো ছিল না, কোথাও ঠিকানা ছিল না, থাকার জায়গা ছিল না, সে এসে এখানে আস্তানা গিরে একদম বসতি গড়ে তোলে, নিজে বিয়ে শাদী করে অনেক ধন সম্পদের মালিক হয়ে যায়, এইভাবে লোকজনের থেকে প্রতারণা করে টাকা পয়সা ধন সম্পদ দান খয়রাত নিয়ে। তো অনেক সময় হইতে পারে নতুন একটা পীর এরকম কোশ্চেন আসে যে মাজার খুলেছে বা প্রতারণা করছে, সেখানে শহর থেকে একজন লোক এসে স্কুল খুলতে চেয়েছে বা সবাইকে শিক্ষিত বা সচেতন করতে যাচ্ছে, তখন এখানে কনফ্লিক্ট বাঁধবে ওই পীর আর ওই শিক্ষিত ব্যক্তির মধ্যে। তো এই রিলেটেড কোশ্চেন গুলোই হচ্ছে ইতে আসে, পরীক্ষায় আসে সিকিউ হিসেবে। তো উপলখণ্ড শব্দের অর্থ কি? 31 উপল শব্দের অর্থ কি? উপল খণ্ড, উপল অর্থ হচ্ছে কাঠ, উপল অর্থ হচ্ছে কাঠ, আর খণ্ড তো মানে টুকরো, অর্থাৎ উপল খণ্ড হচ্ছে কাঠের টুকরো, 31 হচ্ছে কাঠের টুকরো, উপল খণ্ড 31 এ হবে কাঠের টুকরো। পরে 32 নম্বর, মোহাম্মদনগর গ্রামে মসজিদকে প্রথম কে দেখেছিল? এটা আমরা প্রথমেই জানি,
মহব্বতনগরে ঢুকতে তাহের এবং কাদের দেখেছিল, অর্থাৎ কাদের এবং তাহের, তাহের এবং কাদের হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। মহব্বতনগরে গ্রামে মসজিদকে ঢুকতে দেখেছিল তাহির ও কাদের। পরের প্রশ্ন, তোমরা আমাদের সাথে স্টে করো, ক্লাসগুলো করো, কন্টিনিউ করো, অবশ্যই উপকৃত হবা, পরীক্ষার হলে গিয়ে এর মর্মটা বুঝবা। মজিদ বুড়াকে মাজারে কয় পয়সার সিন্নি দিতে বলেছেন, অর্থাৎ আমরা এখানে যদি মজিদ একটা সালিশ করে একটা বয়স্ক লোকের এবং তখন তাকে প্রায়শ্চিত্ত হিসেবে তার মাজারে, মোদাস্তের পীরের মাজারে সিন্নি দিতে বলে, কয় পয়সার সিন্নি দিতে বলে? 5, 10, 12 নাকি 20 পয়সা? বলো কত পয়সার সিন্নি দিতে বলে মজিদ? 33 নম্বর, তোমরা কমেন্ট করে জানাও উত্তরটি। 33 নম্বর, তোমরা কমেন্ট করে উত্তরটি জানাও। হ্যাঁ, সঠিক উত্তর এ, 5 পয়সার সিন্নি দিতে বলে। অর্থাৎ মসজিদ তার এই যে একটা মাজার ছিল, যে মাজার ছিল, মাজার ঘর ছিল আর কি, এরকম গম্বুজ টম্বুজ থাকে অনেক সময়, তো তার যে মাজার ছিল সেখানে একটা লাল শালু কাপড় দিয়ে ঢাকা যে একটা ভণ্ড মানুষের কবর ছিল, কিছুই ছিল না সেখানে, সেখানে মাটি এমনি উঁচু ছিল, সে ঢিপি সুন্দর করে কবরের মতো বানিয়ে লাল শালু কাপড় দিয়ে ঢেকে মাজারের ব্যবসা খুলে ফেলছে। তো সেই মাজারটায় 5 পয়সা, 5 পয়সার সিন্নি দিতে বলেছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এ। পরের প্রশ্ন, ধান দিয়া কি হইবে মানুষের জান যদি না থাকে? লাল শালু উপন্যাসে উক্তিটি কার? রহিমার, হাসুনির মায়ের, তনু বিবির, জমিলার। ধান দিয়া কি হইবে মানুষের জান যদি না থাকে, অর্থাৎ আগে অনেক সময় আমাদের হচ্ছে ধান খরা যায়, খরা, বন্যা, অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারণে নষ্ট হয়ে যেত মাঠের ফসল, তখন আমাদের দুর্ভিক্ষ দেখা দিত, বা অনেক সময় আমাদের তখন আবার মানুষজন নানা ভণ্ড বিশ্বাস, অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে অনেক কাজ করতো। তো সেই রকম একটা সিন আমাদের এখানেও আছে, সবাই মিলে দোয়া করে, অর্থাৎ যেন বিপদ কেটে যায়। তো তখন আর কি কেউ একটা ডায়লগটা দেয়, ধান দিয়ে কি হবে মানুষের যদি জান না থাকে? 34 নম্বর, হ্যাঁ উত্তর সঠিক হয়েছে ঈশিতা, রহিমার ডায়লগ, অর্থাৎ ধান দিয়ে কি হইবে মানুষের যদি জান না থাকে, উক্তিটি হচ্ছে রহিমার। পরের প্রশ্ন, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে? কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে লাল শালু উপন্যাসের উক্তিটি কার? কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে লাল শালু উপন্যাসের উক্তিটি কে বলেছিল? এটা হচ্ছে মজিদের, অর্থাৎ মজিদ কাউকে একটা জিজ্ঞেস করেছিল, কি মিয়া তোমার দিলে কি ময়লা আছে, তোমার মনে কি শয়তানি আছে, মনে কি পাপ আছে, এই অর্থে তোমার মনে কি ময়লা আছে এটি বলেছিল মজিদ, অর্থাৎ 35 সঠিক উত্তর হচ্ছে সি, মজিদ। 34, ও যখন হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, অর্থাৎ কেউ হাঁটলে মজিদ চেয়ে চেয়ে দেখে, এই ওটা কে? জমিলা, রহিমা, হাসুনির মা, আমেনা, অর্থাৎ কার হাঁটার সময় মজিদ চেয়ে চেয়ে দেখে? 36 নম্বর অ্যান্সারটা কি হবে? 36। ও যখন হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, কেন? ও যখন হাঁটে, কে হাঁটলে মজিদ চেয়ে চেয়ে দেখে? 36 হচ্ছে রহিমা হাঁটলে মজিদ চেয়ে চেয়ে দেখে, কারণ রহিমা এমন একটা ভঙ্গিতে হাঁটে মনে হয় পৃথিবীতে কম্পন শুরু হয়েছে, এরকম একটা বর্ণনা আছে। তো এইরকম হাঁটার ধরন দেখে মজিদ চেয়ে চেয়ে থাকে, তাই আমাদের সঠিক উত্তর হচ্ছে 36 বি। 37, কার মেছোয়াক করা দাঁত বাল্বের আলোয় ঝকঝক করে, অর্থাৎ কার দাঁত ঝকঝক করে বাল্বের আলোয়? মোদাব্বের, মকসুদের, ইউনুসের, রাহাতের, কার দাঁত ঝকঝক করে? 37 নম্বর, 37 নম্বর, 37, 37, কার মেসওয়াক করা দাঁত বাল্বের আলোয় ঝকঝক করে? 37 নম্বর কি হবে? 37 হচ্ছে অপশন এ, মোদাব্বের, অর্থাৎ মোদাব্বেরের দাঁত বাল্বে ঝকঝক করে, অর্থাৎ মেসওয়াক করা দাঁত। 37 এর সঠিক উত্তর হচ্ছে মোদাব্বের। তারপরে 38 হচ্ছে প্রশ্নটি এইরকম যে মজিদের ইচ্ছে হয় একটা হুঙ্কার ছাড়ি, অর্থাৎ মজিদ কার আচরণে এতটাই রুষ্ট বা অত্যাচারিত বা এমনটাই অসন্তুষ্ট যে তার উপর হুঙ্কার ছাড়ার ইচ্ছা হয়। এখন কার আচরণে মজিদ এত প্রতিক্রিয়া দেখায়? জমিলা, তারপর পীর সাহেব, ধলামিয়া, ব্যাপারী, কার আচরণে এতটা অসন্তুষ্ট আমাদের মজিদ? আটত্রিশ নম্বরের অপশন দেখো, জমিলা, পীর সাহেব, ধলামিয়া, ব্যাপারী, সঠিক উত্তরটি কি হবে? 38, হ্যাঁ উত্তর হচ্ছে এ, জমিলা। ধন্যবাদ তোমাদের। অর্থাৎ জমিলার হাঁটা বা জমিলার কাজকর্ম দেখে অনেক অসন্তুষ্ট হয় আমাদের মজিদ এবং তখন সে হুঙ্কার ছাড়তে চায়। 39, স্বচ্ছ নীলাভ মনির মতো চোখ কার?
কপিলার, মালার, মাছের, ইলিশ মাছের। এটা সঠিক উত্তর হচ্ছে স্বচ্ছ নীলাভ মণির মতো চোখ হচ্ছে ইলিশ মাছের, অর্থাৎ 39 সঠিক উত্তর হচ্ছে ডি, ইলিশ মাছ। 40, এবার আমাদের এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দেখো, লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর একটি কি? কাহিনী নির্ভর উপন্যাস, ধর্মীয় অন্ধবিশ্বাস ভিত্তিক উপন্যাস, ধর্মান্ততার বিরুদ্ধে উপন্যাস, তারপরে হচ্ছে চরিত্র নির্ভর উপন্যাস। কাহিনী নির্ভর উপন্যাস, ধর্মীয় অন্ধবিশ্বাস, এটা অন্ধবিশ্বাস হবে, অন্ধবিশ্বাস ভিত্তিক উপন্যাস, ধর্মান্তরের বিরুদ্ধে উপন্যাস, নাকি চরিত্র নির্ভর উপন্যাস? 40 নম্বর অ্যান্সারটা দাও। 40 লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর কি হবে? একটি কি ধরনের উপন্যাস? অর্থাৎ এই যে আমাদের ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ যে লিখেছে লাল সালু উপন্যাসটি, যে এই কোন ধরনের উপন্যাস? কাহিনী নির্ভর, ধর্মীয় অন্ধবিশ্বাস ভিত্তিক, ধর্মান্তর, নাকি চরিত্র? 40 নম্বর। 40, হ্যাঁ 40-এর খ। ধন্যবাদ। ধর্মীয় অন্ধবিশ্বাস ভিত্তিক উপন্যাস। ধন্যবাদ আরমান হোসেন। ধর্মীয় অন্ধবিশ্বাস। পরের প্রশ্ন, লাল সালু উপন্যাসে অশীতিপর বৃদ্ধ অর্থাৎ অত্যন্ত বয়স্ক বৃদ্ধকে আক্কাসের বাপ, সলেমানের বাপ, তাহের কাদেরের বাপ, পীর সাহেব। আমরা জানি একটা বয়স্ক বুড়ো আর বুড়ির মধ্যে অনেক সময় ঝগড়া লেগে থাকতো এবং তারা দুজনকে অবিশ্বাস করতো বা অনেক গালাগালি গালমন্দ করতো, স্বাধীন ঝগড়া করতো। সেই বৃদ্ধটাই হচ্ছে অশীতিপর বৃদ্ধ। অর্থাৎ কে এই অশীতিপর বৃদ্ধ? আক্কাসের বাপ, সলেমানের বাপ, তাহের কাদেরের বাপ, পীর সাহেব। 41 নম্বরের সঠিক উত্তর কি হবে? হ্যাঁ, সঠিক উত্তর বি, সজীব বাবু, ধন্যবাদ। সলেমানের বাপ ছিল অশীতিপর বৃদ্ধ। সলেমানের বাপ অশীতিপর বৃদ্ধ। 42, তানি বুঝি দুলার বাপ। তানি বুঝি দুলার বাপ জমিলা কার সম্পর্কে উক্তি করেছে? আমরা জানি মজিদের 2টি বিয়ে হয়। মজিদের 2টি বিয়ে, একটা হচ্ছে রহিমা আর একটা হচ্ছে জমিলা। অর্থাৎ মজিদের 2টি স্ত্রী ছিল, রহিমা এবং জমিলা। জমিলাকে যখন দেখতে যায় মজিদরা, খালেক ব্যাপারীদের নিয়ে মেয়ে দেখতে যায় যখন বিয়ের জন্য, এতটাই বয়স্ক ছিল মজিদ যে জমিলা ভেবেছে মজিদ হচ্ছে পাত্রের বাবা। অর্থাৎ তানি বুঝি দুলা মানে বর বা জামাই, বরের বাবা। অর্থাৎ এটি মজিদের সম্পর্কে বলেছিল জমিলা। একইভাবে খালেক ব্যাপারীর 2টি স্ত্রী ছিল। খালেকের ছিল আমিনা বিবি আর তানু বিবি। আমিনা বিবি আর তানু বিবি। অর্থাৎ আমিনা বিবি কিন্তু মজিদের পরামর্শ অনুযায়ী অর্থাৎ তার মাজারের চারিদিক দিয়ে অনেকটা চক্কর কেটেছিল, সারাদিন রোজা রেখেছিল, অনেক দোয়া পড়েছিল। তার পেটে নাকি প্যাচ আছে, বেরি আছে, এবং বেরি কতটি বেরি এবং রহিমার কতটি বেরি এটি উল্লেখ আছে, তোমরা পড়ে দেখবে। অনেক সময় আসছে যে আমিনা বিবির কতটি বেরি ছিল, রহিমার কতটি বেরি ছিল। অর্থাৎ উপন্যাসটিও আমাদের একদম ট্রুলি পড়তে হবে। অর্থাৎ তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর ছিল মজিদ। অর্থাৎ মজিদকে দেখে জমিলা বলেছিল তানি বুঝি দুলার বাপ। তারপরে 43, মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করে? মজিদ মোহাম্মদনগরে এসে তার প্রভাবটা কিভাবে প্রতিষ্ঠা করেছিল? অলৌকিক ক্ষমতা বলে, সবার সঙ্গে ভালো ব্যবহার, অঢেল অর্থ প্রতিপত্তির জোরে, সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। কোনটির কারণে মজিদ ওই গ্রামে স্থায়ী হয়েছিল বা প্রভাব প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল? 43 নম্বরের উত্তরটা দাও। হ্যাঁ, ডি নম্বর, সাইফুদ্দিন, ধন্যবাদ। সবাইকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে, বলে যেটা মাজার, পীরের মাজার, তোমরা কেন মিয়া, তোমরা অশিক্ষিত মূর্খ, তোমরা এটা ফেলে রাখছো কেন এইভাবে অযত্নে? এর যত্ন নিতে হবে, অর্থাৎ মাজার গড়ে তুলতে হবে। সবাইকে এই যে অন্ধবিশ্বাসে ধোকা দেয়, দিয়ে সে তার প্রভাব প্রতিষ্ঠা করে। 44 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? একটু আগে আমরা এই বাক্যটি পড়ে এসেছি, আমাদের একটু ক্লু দিয়ে দিলাম। নাফরমানি করিও না, মুহূর্তের মধ্যে কিয়ামত হবে, খোদার উপর তোয়াক্কাল রাখো, আর বিশ্বাসের পাথরে খোদাই সেচক। কোনটি আমাদের লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? 43 নম্বর, লাল সালু উপন্যাসের শেষ বাক্য কোনটি? 44 নম্বরের উত্তরটা দাও। 44, হ্যাঁ ডি সঠিক উত্তর। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, এটি হচ্ছে আমাদের লাল সালু উপন্যাসের শেষ লাইন, শেষ বাক্য। পরের প্রশ্ন, দেশে বিদেশে পীরদের সফর শুরু হয় কখন? অর্থাৎ আমরা জানি পীর, তার অনেকগুলো মুরিদ বা ভক্ত থাকে, তাদের বাড়ি বাড়ি গিয়ে সে দেখা দেয়, তাদের থেকে দক্ষিণা বা দান নেয়। তো এই সফরটা শুরু হয় কখন? ধানের মৌসুমে, দুর্ভিক্ষের সময়,
তারপরে গায়েবী নির্দেশ পেলে আর মুরিদের আহ্বান পেলে। মুরিদের আহ্বান পেলে, গায়েবী নির্দেশ পেলে, দুর্ভিক্ষের সময় নাকি ধানের মৌসুমে। কখন গেলে পীরের লাভ হবে এটা বুঝে শুনে অ্যান্সার দাও। পীর কখন যায়? 45 নম্বর, 45 না, মার্জিয়া মোহনা। সঠিক উত্তর হচ্ছে এ, ধানের মৌসুম। অর্থাৎ আমি যখন ধানের মৌসুম হয়, আমার মুড়িদের গোলা ভরা ধান, তখন আমি গেলে ভালো আপ্যায়ন পাবো, ভালো দক্ষিণা পাবো, সাথে কিছু ধানও পাইতে পারি। কিন্তু মুড়ি তো আহ্বান করে না। আমি যেতে যেতে যখন ধানের মৌসুম হয়, পীররা তো ভালো, পীররা তো হচ্ছে ভণ্ড, তারা তো মুড়িদ করে কেন? মুড়িদের থেকে লাভবান হওয়ার জন্য। লাভ কখন হবে? যখন তার গোলা ভরা ধান থাকবে, তার অর্থ সম্পদ থাকবে, তার মন ভালো থাকবে, তখন গেলে সে পীরের কদর করবে, পীরকে দান দক্ষিণা দিবে। অর্থাৎ 45 নম্বর সঠিক উত্তর হচ্ছে ধানের মৌসুমে। হ্যাঁ খাদিজা, ধন্যবাদ, তোমার তো সঠিক। 45 এ। লালসালি উপন্যাসে অবিশ্রান্ত ঢোলক বাজে কোথায়? আমরা জানি আওয়ালপুরে পীর আর মোহাম্মদনগরের মসজিদের পীরের ভক্তদের মধ্যে মারামারি হয়, ফলে তারা কয়েকজন আহত হয়। তাদের আবার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কম্পাউন্ডারের সাথে মসজিদের বিশেষ ভাবে কথা বলে আসে যেন তার লোকদের ভালো সেবা দেওয়া হয়। দিয়ে আসার সময় সে শুনতে পায় অবিশ্রান্ত ভাবে রাতের বেলা ঢোলক বাজছে। কোন পাড়ায় বা কোথায় ঢোলক বাজে? মতিগঞ্জে, গারো পাহাড়ে, ডোম পাড়ায়, আওয়ালপুরে। কোন পাড়ায় ঢোল বাজে, অবিশ্রান্ত ঢোলক বাজে? 46 নম্বর না, 46 হচ্ছে সি, ডোম পাড়ায় অবিশ্রান্ত ঢোলক বাজতে থাকে। অর্থাৎ মজিদ যখন হসপিটাল থেকে তার আহত ভক্তদের দেখে ফিরছিল কম্পাউন্ডারের সাথে কথা বলে, তখন সে শুনতে পায় ডোম পাড়ায় অবিশ্রান্ত বেজে চলে ঢোলক। অর্থাৎ 46 সঠিক উত্তর হচ্ছে সি। পরের প্রশ্ন, বতর দিন কিসের সঙ্গে সম্পর্কিত? বতর হচ্ছে কার সাথে সম্পর্কিত? ঈদ, পূজা, চাষাবাদ, বিয়ে। কোন জিনিসটার সাথে বতর দিনের সম্পর্ক রয়েছে? বতর দিন কার সাথে সম্পর্কিত? ঈদ, পূজা, চাষাবাদ নাকি বিয়ে? কোনটির সাথে সম্পর্কিত জানাও। 47 নম্বর 47 নম্বর 47 কি হবে? কোনটির সাথে বতর দিনের সম্পর্ক? এটা হচ্ছে চাষাবাদের সাথে সম্পর্ক। অর্থাৎ বতর দিন হচ্ছে ফসল কাটা। অর্থাৎ বতর দিন হচ্ছে ফসল কাটার দিন, হচ্ছে বতর দিন। অর্থাৎ এটি চাষাবাদের সাথে সম্পর্কিত। 47 এর সঠিক উত্তর হচ্ছে সি, চাষাবাদ। 48 রুঠা জমি মানে কি? নিষ্ফলা জমি, উর্বরা জমি, ধানি জমি, অনুর্বর জমি। কোনটি রুঠা জমি? কোনটি রুঠা? 48 নম্বর কি হবে? 48 রুঠা জমি মানে কি? 48 নিষ্ফলা, উর্বরা, ধানি, অনুর্বর। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু শব্দার্থ টিকা থেকে এসছে। সুতরাং আমাদেরকে নাটক এবং উপন্যাসের শব্দার্থ ও টিকাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে, যেন আমরা পরীক্ষায় সুন্দরভাবে অ্যান্সার করতে পারি। রুঠা জমি শব্দের অর্থ কি? নিষ্ফলা, উর্বরা, ধানি নাকি অনুর্বর? 48 এ হবে, নিষ্ফলা জমি। অনেকেই অনুর্বর ভাবতে পারো। অনুর্বর আর নিষ্ফলার মধ্যে পার্থক্য আছে। উর্বর মানে কি? অনেক জীবনী শক্তি, যে মাটিতে ফসল খুব ভালো হয়। অনুর্বর মানে কম জীবনী শক্তি, এটা হচ্ছে অনুর্বর। আর নিষ্ফলা মানে একদম কিছুই হয় না, কোনো প্রাণ নেই সে মাটিতে, কোনো ফসল ফেললেও, বীজ ফেললেও কোনো ফসল ফলে না। এটা হচ্ছে নিষ্ফলা বা রুঠা জমি। তারপরে কার কাজ কেবল, এটা কেবল হবে, কেবল টিকে থাকার সুবিধা দেওয়া নয়, ব্যক্তির, পরিবারের, গোষ্ঠীর, সমাজের। আমরা জানি সমাজের কাজ নয় কেবল টিকে থাকার সুবিধা দেওয়া। অর্থাৎ সমাজ আরো অন্যান্য আমাদের সহযোগিতা করে, আমাদেরকে অন্যান্য ভাবে সাহায্য করে জীবনে বেঁচে থাকতে। অর্থাৎ 49 এর সঠিক উত্তর হবে হচ্ছে ডি। এবার আমরা চলে যাব আমাদের শেষ প্রশ্ন, 50 নম্বর। ও যে ঘোর পাপী, এখানে কার কথা বলা হয়েছে? ও যে ঘোর পাপী, এটা কার কথা বলা হয়েছে? অর্থাৎ আমরা যদি দেখি উপন্যাসটি পড়ি, তাহলে দেখবো যখন মজিদ বিভিন্ন দোয়া বা সূরা কিরাত তেলাওয়াত করছিল মিষ্টি কণ্ঠে, তখন তাহিরের বাপ অন্যমনস্ক ছিল বা তার প্রতি অনুগত ভাব প্রকাশ করেনি, আনুগত্য দেখায় নাই। এই জন্য তাকে উদ্দেশ্য করে বলেছিল। অর্থাৎ আমি তো উত্তর বলেই ফেললাম, 50 ডি, তাহিরের বাপ। অর্থাৎ ও যে ঘোর পাপী, এখানে কার কথা বলা হয়েছে? তাহিরের বাপ। মজিদ, আকাশ, ধলামিয়া নাকি তাহিরের বাপ? সঠিক উত্তর হচ্ছে তাহিরের বাপ, 50 ডি। হ্যাঁ, ধন্যবাদ ঈশিতা, 50 ডি। এরপরের প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন ছিল। তো এই মাধ্যমে আমরা নাটক, উপন্যাস শেষ করলাম। বিগত ক্লাসগুলিতে আমরা সকল গদ্য পড়িয়েছি। এর মাধ্যমে আমাদের বাংলা প্রথম পত্র আমরা শেষ করছি তোমাদের সাথে। এরপর যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে, তোমরা আমাদের জানাইতে পারবা, ইনবক্সে মেসেজ দিও, সমস্যা নেই, আমি সবসময় আছি তোমাদের জন্য। এবং তোমাদের জন্য খুব শুভকামনা, অনেক ভালো পরীক্ষা হবে তোমাদের, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের মতো শেষ করছি। আমি আমার পরিচয়টি আবার দিয়ে তোমাদের সাথে এতক্ষণ আমি ছিলাম এস এম তানভীর আহমেদ প্রত্যয়।
পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ও বিচার বিভাগে। আসসালামু আলাইকুম।